দেশকে নিয়ে ভাবনা আছে, যে দেশে জন্মগ্রহণ করেছি, যে দেশে বড় হয়েছি, যে দেশের মুক্তিযুদ্ধ যুবকের চোখে আমি দেখেছি, সেই দেশ তো আমার কাছে অনেক 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 প্রিয়। আমি তো ওই যে পড়াশোনা শেষ করে অনায়াসে আমেরিকা থেকে যেতে পারতাম, হয়তো টাকা পয়সার অনেক সুবিধা হতো আমার, হয়তো রাইট হয়ে দেশে ফিরে আসছি। ফিরে এসে খুব কঠিন সময় পার করছে দেশে। শুরুতে লেখালেখি করে পয়সা পর্যন্ত অনেক পরে শুরু হয়েছে। শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে অল্প বেতন একজন টিচারের, সেই বেতনে একটা সংসার পালন করাই ছিল কঠিন। তারপর তো এটা দেশের টানে করেছে, এর থেকে এর বাইরে তো কখনোই যাবো না। এই দেশে জন্মগ্রহণ করেছে, এই দেশে মৃত্যু হবে, এটি আমি আশা করি। জন্ম হয়েছে দেশে, মরব গিয়ে আমেরিকায়, এটা কোনো প্রশ্ন কারণ হতে পারে না। আর আমি খুব আশাবাদী মানুষ, আমি মনে করি বাংলাদেশ খুবই উন্নতি করবে। বীজতলা চিহ্ন, বীজতলা যখন ধান লাগাইতে হলে একটা বীজতলাতে বীজ তৈরি করে এখান থেকে তুলে নিয়ে বিভিন্ন জায়গায় লাগায়। বাংলাদেশ হচ্ছে মানুষের বীজতলা, এখান থেকে মানুষ সারা পৃথিবীতে রোপণ করা হচ্ছে। আজকে তুমি যদি নিউ ইয়র্কে যাও, তুমি হতভম্ব হয়ে যাবে কী পরিমাণে বাংলাদেশি সেখানে আছে। এটা অবশ্যই হতভম্ব হবে, ঘিস ঘিস করছে বাংলাদেশিরা। তারা প্রত্যেকে তাদের আত্মীয়স্বজন নিয়ে যাচ্ছে, এরা গরিব মানুষ নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে একটা বিশাল বাংলা কমিউনিটি হচ্ছে। এবং তুমি আমেরিকার সবচেয়ে বড় হসপিটাল, বেলভিউ হসপিটাল, আমেরিকা নিউ ইয়র্কের, তুমি সেখানে যাও, ইংরেজিতে লেখা আছে কী করতে হবে তোমাকে, তারপরেই লেখা আছে বাংলায়, হিন্দিতে লেখা নাই কিন্তু, তারপরেই লেখা বাংলায়, তারপরেই লেখা হচ্ছে স্প্যানিশ ভাষায়। 3টি ভাষা তার ব্যবহার করছে হসপিটালে। এটা একটা মেসিভ অ্যাচিভমেন্ট। 2 রকমের মানুষ আছে যারা আমেরিকা বাস করে, তাদের ব্লু কালার জব করে, ইউনিভার্সিটির প্রফেসর, ডাক্তার, এরা কিন্তু দেশে 1 পয়সা পাঠায় না, দেশ থেকে উল্টা টাকা নিয়ে যায়, বাড়ি বানায়। আর হচ্ছে গরিব মানুষ, এরা কিন্তু দেশে টাকা পাঠায়, ওদের টাকার উপর আমরা ভর দিয়ে শক্ত হাতে দাঁড়াই আছি, শুধু ওদের টাকার উপর ভর দিয়ে। তুমি যদি দীর্ঘ 1 বছর দেশের বাইরে থাকো, তারপর যখন তুমি দেশে ফিরো, প্লেনটা যখন ল্যান্ড করার ঠিক আগ মুহূর্ত যখন ল্যান্ড করতে যাবে, সিট বেল্ট পরেন সবাই, তখনই আমার সবসময় চোখে পানি আসে, আনন্দ। ডাক্তাররা বলেছে যে কেমোথেরাপি দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম থাকে, সুতরাং মানুষের সঙ্গে দেখা করা বা কথা বলা বা হ্যান্ডশেক করা, খুব কাছাকাছি যাওয়া ঠিক না। তো খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার, অনেক বাসার বাঙালিরা রান্না বান্না করে, ওর পছন্দের রান্না, বাংলাদেশি রান্না করে সিঁড়ির গোড়ায় রেখে একটা জাস্ট বেল দিয়ে চলে যেত। মানে ওরা কিন্তু নিজেদের নামও জানাচ্ছে না, নিজেদের নামও জানাচ্ছে না, এবং এসে ছবি তোলার জন্য যে ব্যস্ততা সেরকমও না। একটা বাচ্চা কোলে দিয়ে দিল, স্যার বাচ্চাটাকে ছবি দিল, বাচ্চা তো আমার চিনে না, সে ঘ্যাঁ 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 করতে আছে, বুঝছো, এবং এক পর্যায়ে পেশাবও করে দিচ্ছে। এই হেডটা সম্পর্কে জানতে চাও? আমি তো হেড করি না কখনো। আচ্ছা, হেডটা করছি, আমি ঠিক করছি, যদিন মধ্যে শরীরে ক্যান্সার বেদিতে থাকবে তখন মধ্যে হেড করবো। যেদিন ডাক্তাররা বলবে যে না তুমি বেদি থেকে মুক্ত, সেদিন আগুন দিয়ে পুরাই দেবো। এটা একটা শখ, একটা খেলা, একটা ফান মনে করি। প্রিয় চরিত্রগুলোকে নিয়ে চিন্তা করতে ভালো লাগে, বুঝছো। এরা তো আসে না, আমি আনাই আর কি, ব্রেইন আনায় মাঝে মাঝে আসে এরা স্বপ্নে, মাঝে মাঝে বাস্তবেও দেখা যায় এদেরকে। হিমুকে নিয়ে আমি এটা চিন্তা করছি যে ওকে নিউ ইয়র্কে ছেড়ে দিলে কেমন হয়, বুঝছো। এটা নিয়ে আমি চিন্তা করছি এখন, যে যদি ছেড়ে দিই সে কী করবে। এই প্রচণ্ড ঠান্ডায় তো খালি পায়ে হাঁটতে পারবে না। জার্মানিতে পাচ্ছিলাম একই মুখে, প্রচণ্ড ঠান্ডা, আমি মাঝার গেছি ফ্র্যাঙ্কফুর্ট বইমেলা করে, হ্যাঁ। তো সেখানে এক লোক এসে সালাম করলো, বললো স্যার আমি হিমু। মানে তুমি হিমু মানে তুমি ইয়ে কই, হলুদ পাঞ্জাবি কই, সাথে সাথে জ্যাকেট খুললো, জ্যাকেটের নিচে হলুদ পাঞ্জাবি। যখন আমি অসুস্থ ছিলাম, আমি প্রধান যে চরিত্রটি নিয়ে চিন্তা করেছি ওটার নাম হলো তোমার মিসির আলী, বুঝছো। ওকে কেন যেন বারবারই মনে হচ্ছে, মিসির তো খুব আমার মতোই বয়স্ক লোক, চিন্তা সে ভালো করে, সারাক্ষণ অসুস্থ অবস্থা থাকে, তার সাথে মিলতে বেশি খুঁজে পেয়েছি। দেয়াল বলে একটা উপন্যাস লিখছি আমি। বিষয়বস্তু হচ্ছে ওই যে আমাদের 1975 একটা ভয়াবহ ঘটনা ঘটলো, বঙ্গবন্ধুর মৃত্যু, এবং তারপরেই একটা পাগলা ঘন্টা বাজতে শুরু করলো, পাগলা ঘন্টাটা থামলো না। তারপরে মারা গেলেন কে, খালেদ মোশাররফ, তারপরে মারা গেলেন কর্নেল তাহের, তারপর মারা গেলেন মাঝখানে মারা গেলেন 4 নেতা, তারপর মারা গেলেন আমাদের জেনারেল জিয়া, তারপর মারা গেলেন জিয়ার হত্যাকারী মঞ্জুরকে যখন ওসি কুদ্দুস যখন যে মুহূর্তে ধরবে, সেখানে আমার উপন্যাসটা শেষ।
ছবি তো আমি অনেকদিন আগে থেকে আঁকি। আমি মোস্টলি আঁকতাম হলো তোমার ওয়েল কালার সুবিধা হলো সেখানে যদি কোনো ভুল করা হয় ভুলটাকে শুদ্ধ করা যায়, কিন্তু ওয়াটার কালারে কোনো ভুল করলে ভুলটাকে শুদ্ধ করার কোনো উপায় নেই। তা আমি দেখলাম যে ওয়েল কালারের এত টাকা পয়সা খরচ করা যাবে না, টাকা পয়সা খুবই অনেক দাম আসলে ওখানে, দাম অনেক প্রচুর জিনিস, রঙের জিনিস প্রচুর দাম। সবচেয়ে সস্তা হলো ওয়েল কালার, অয়েল কালার না ওয়াটার কালার। তাকে রিকোয়েস্ট করলাম যে তুমি আমাকে ওয়াটার কালারের একটু ব্যবস্থা করো, কিছু জ্ঞান করতে হইলো। জ্ঞান নিতে সে এক পর্যায়ে রাজি হয়ে আমাকে $200 দিয়ে এই কাগজ এগুলো কিনে দিল। ছবি আঁকি খুব ভালো হচ্ছে না, কিছুতেই ভালো হচ্ছে না, 1টা 2টা 3টা মনেই খারাপ। প্রতিদিন সকালে ওইটা ছবি একটা ঘর ছিল আমার আঁকতেছি, সাডেনলি একদিন দেখলাম ও মাই গড ছবিটা তো প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, ছবি তো ঝলমল করে উঠেছে। এই যে ঝলমল করে উঠেছে সেই অর্থে আমি 24টা ছবি এঁকেছি। না ভক্তদের বিষয়ে আর কি বলবো, আর বেশি বেশি করে বই বাকি যেগুলো আছে তাদের কালেকশনগুলো ফালাই দিয়ে করে, আমরা তো ঘুরে কিনো আমরা কিছু পয়সা করে পাই না না ফান করছি। ভক্তদের উদ্দেশ্যে হলো একটাই, তাদের ভালোবাসা আমাকে আগে টের পাইনি যে এতটা ভালোবাসা আমার জন্য সঞ্চিত আছে, টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, যে এতটা ভালোবাসা যে আমার জন্য লোকজন তাদের অন্তরে ধারণ করেছে। আগে সেইভাবে বুঝতাম, সেইভাবে বুঝতাম না। ভক্তদের ভালোবাসার জবাবটা হুমায়ুন আহমেদ আসলে সবসময় দিতে পারে না। মানে এখন যে চিঠি লিখে যে ভক্তকে উইশ করে, বা যে একজন ভক্ত যদি একটা ইমেইল করে তার নিজের আয়ুর বিনিময়ে হুমায়ুন আহমেদের জীবন প্রার্থনা করে, সেই মেইলের জবাবটা হয়তো বা হুমায়ুন আহমেদ সেভাবে করে তাকে বা চিঠি লিখে জবাব হয়তো বা দিতে পারে না, কিন্তু তার সবসময় আমি যেটা দেখেছি পাশ থেকে, একটা চিঠি যখন পেয়েছে বা একটা মেইল যখন আমি তাকে পড়ে শুনিয়েছি, তার চোখ দিয়ে পানি পড়েছে। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।